প্রবল গর্জনে আকাশ কাঁপছে, বিদ্যুৎ একের পর এক চমক দিচ্ছে। এদিকে নদীর ধারে 3 জন লোক মিলে একজনকে নির্মমভাবে মারধর করে আধমরা করে ফেলে দেয়। ব্যাটাকে যা উদম বার মেরেছি না, আর কোনোদিন ছাগল চুরির কথা মাথায়ও আনবে না। যা বলেছো, ব্যাটা এখানেই পড়ে থাক। চলো আমরা গ্রামে ফিরে ছাউনিটায় গিয়ে বসি। এখনই বৃষ্টি শুরু হবে, আর এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, মরুককে বেটা এখানে পড়ে। ওরা হেঁটে ফিরে যেতে যেতে বলতে থাকে, পড়বে থুরি, ও ব্যাটা নিজের হাত চিরে ওষুধ ঢুকিয়ে রেখেছে হাতের ভিতরে। কাল দেখবি শটাং চলে বেড়াচ্ছে। বৃষ্টির ফোঁটা ঘনার মুখে এসে পড়ে। ঘনার জ্বলন্ত চোখ ধপ করে খুলে যায়। ঘনা একটা ছাগলকে পাঁজা কলা করে নিয়ে ধীর পায়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে। এই মন্দিরটা অনেক পুরনো, কিন্তু কেউ দেখে আন্দাজ করতে পারবে না যে মন্দিরটা আদৌ কতটা পুরনো হতে পারে। ঘনা ছাগলটাকে হাঁড়ি কাটে চাপিয়ে দেবী মূর্তির সামনে গিয়ে বসে। দেবী মূর্তি বলা ভুল হবে, একে আদৌ দেবী মূর্তি বলা যায় না। কি ভয়ঙ্কর এই মূর্তি! সাধারণ দেবদেবীর মূর্তির মতো নয়, একদম আলাদা রক্তাম্বর রূপ এই মূর্তির। এটা কোনো সাধারণ দেবদেবীর মূর্তিই না। ঘনা এবার জোর গলায় মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। সেই মন্ত্রের জোরে চারপাশের পরিবেশ যেন একেবারে থমথমে হয়ে ওঠে। যেন ঘুমিয়ে থাকা প্রেতেরা একে একে জেগে উঠছে। বৃষ্টি আর মন্ত্র উচ্চারণের আওয়াজের সাথে সাথে প্রেতেদের জড়তা গলার গান ভেসে আসতে শুরু করে। ঘনা এক মনে মন্ত্র বলে চলেছে, কিন্তু মূর্তিটা এখনো স্থির দাঁড়িয়ে আছে। মন্দিরের বাইরে এবার কালো কালো প্রেত মূর্তিরা গান গাইতে গাইতে দৌড়াদৌড়ি করছে। তার সাথে আকাশে গুড় গুড় করছে মেঘের গর্জন। একটা সময় মন্ত্র বলা বন্ধ করে ঘনা দেবী মূর্তির হাত থেকে খড়গটা বের করে নেয়। তারপর হাঁড়ি কাঠে বসানো ছাগলটার কাছে গিয়ে দাঁড়ায়। ঘনার চোখে মুখে একটা হিংস্র ভাব, যেন এক ভয়ঙ্কর পিশাচ তার উপর ভর করে আছে। সে সেই হিংস্র আওয়াজে চিৎকার করে ওঠে, আমার গায়ে হাত দিয়েছিস, আমার গায়ে? কাউকে ছাড়বো না, কাউকে না। আজ এক বেটাকে নেব, তারপর আর এক, তারপর আর এক। নিতাই ইয়া। তোর পেটে পেটে ভয় হারান, এগুলো আবার হয় নাকি? যত সব। হয় হয়, ঘনা বেটা পিশাচ নিয়ে খেলা করে। ওর পক্ষে সব সম্ভব। ও চাইলে সব করতে পারে, তোকে আমাকে মারতেও পারে। আমরা ওকে অমনভাবে মারলাম, ও বেটা কি আমাদের ছেড়ে দেবে ভেবেছিস? কেন এত তর্কাতর্কি করছিস নিজেদের মধ্যে? কি সুন্দর একটা মনোরম আবহাওয়া, দেখ না বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে। আচ্ছা মৃত্যুঞ্জয় দা, তুমি কি যেন একটা বলছিলে তখন? কি হাত কেটে হাতের মধ্যে ওষুধ ভরে রেখে দেওয়ার কথা বলছিলে না? কি ওটা? আরে ঘনা বেটা কি সব অদ্ভুত কাজ কারবার করে, একবার স্বচক্ষে দেখেছিলাম। 3-4 মাস আগের কথা, বুঝলি। এক সন্ধ্যায় আমি হেঁটে যাচ্ছিলাম পোড়া খালের পাশ দিয়ে। হেঁটে যেতে যেতে হঠাৎ আমার চোখে পড়ে খালের সেতুর নিচে পচা জলের ভিতরে দাঁড়িয়ে ঘনা বেটা কি সব হাতড়াচ্ছে।
এই ঘনা, এই ভর সন্ধ্যাবেলা ওই পচা জলের মধ্যে ঢুকে কি খুঁজছিস রে? ভালো করে খেয়াল করতেই দেখি বেটার হাতে একটা মানুষের কঙ্কালের মাথা। আরে আগেকার দিনে ডাকাতেরা যাদের মেরে ফেলতো তাদের দেহ নাকি ওই পোড়া খালেতে ফেলে দিয়ে আসতো। এটা আমি আমার বাবার কাছেই শুনেছি। সেটাই তখন আমার মাথায় আসে। ঘনার হাতে যে কঙ্কালের মুন্ডুটা আছে ওটা সেই আদি পুরনো মৃতদের কারোর মুন্ডু নয় তো? কিন্তু এত বছর আগেকার গল্প, সেই দেহের হাড়গোড় মুন্ডু তো মিলিয়ে যাওয়ার কথা। সেই মুন্ডু ঘনার হাতে কি করছে? ঘনার তখনও কোনো সাড়া নেই। সে চুপচাপ তখনও ওই পচা জলের মধ্যে হাঁটতে চলেছে। এই ঘনা, সাড়া দিচ্ছিস না যে বড়? কানে কি কুলু এঁটেছিস নাকি? হ্যাঁ, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। যেখানে যাচ্ছিস জানা, কেন জ্বালাচ্ছিস? খুব বুলি ফুটেছে দেখছি। ভুলভাল কাজ করে বেড়াবি আর ভাববি বেঁচে যাবি? দাঁড়া, তোর হচ্ছে। কাল মোড়লের কাছে তোর নামে নালিশ করছি, তারপর বুঝবি ঠেলা। আরে যা তো, কি করবে তোর ওই মোড়ল? পেটাবে? তার ব্যবস্থা করা আছে। আমার হাতের ভিতরে ওষুধ ঢোকানো আছে, কিচ্ছু মালুম পড়বে না, বুঝলি? পরে মোড়লের কাছ থেকে জানতে পারি ঘনা কালো জাদু করে। ওর হাতের ভিতরে নাকি ওষুধ আছে। মোড়ল ওকে একবার ধরেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। আজ তো সহ্যের সীমার বাইরে গিয়ে আমার ছাগলটা চুরি করে নিয়েছে বলে রাগ সামলাতে না পেরে ঘা খানেক দিয়েই দিয়েছি। আর আমাদেরকেও ফাঁসিয়ে দিয়েছ। তোকে কি আমি মারতে বলেছিলুম নাকি? আমার মারার জোর দেখে তোদের তো হাত হিচপিস করছিল, তাই তো তোরাও ভালোই ঝালিয়ে দিলি। আরে এবার নিজেদের মধ্যে লড়াই শুরু করবে নাকি? এই যে মৃত্যুঞ্জয় দা, তোমার এই আজগুবি গল্পগুলো এখন বাদ দাও তো। হ্যাঁ, আমি আজগুবি কথাই বলছি। এতই যখন অবিশ্বাস তো জানা, ওরা খালের সেতুর উপর রাত 3টের সময় গিয়ে হাসা নাম ধরে ডাক দেখি। কেমন সাহস তোর বেটা, বুঝে নেব। পোড়াখালের সেতুর উপর হাসা নাম ধরে ডাকলে কি হয়? আরে ডাকাতের গল্প বললাম না? ওই ডাকাতেরা নাকি হাসা নামের লোকটার মুন্ডু কেটে ওই খালে রাত 3টের সময় ফেলে দিয়েছিল। সেখান থেকে ওই সেতুর উপরে রাত 3টে হলেই যদি কেউ গিয়ে বলে, হাসা আছো নাকি, ও হাসা, তখন সামনে দিয়ে একজন সাড়া দেবে। কোন সুমন্দির পয়াই জগ? আমি আছি তো। এত ডাকাডাকি করার কি আছে? ওটা নিশ্চয়ই হাসার প্রেত। আমি আর কখনো ওই পচা খাল দিয়ে যাচ্ছি না বাপু। গাঁজাখুরি গল্প সব। হ্যাঁ, গাঁজাখুরি গল্প? আচ্ছা, তবে যা দেখি তুই একা ওখানে, দেখবো তোর কত সাহস। আর যদি যেতে পারি তখন কি হবে? কাল সবার সামনে স্বীকার করবে তো এইসব গাঁজাখুরি গল্প? সে করবো খন, তুই আগে গিয়ে তো দেখা। হ্যাঁ, মুখে বললে হবে? নিতাই উঠে দাঁড়ায়। তবে আমি চললুম পোড়া খালের দিকে, দেখি গিয়ে কোন সুমন্দির পো ওখানে আমার ডাকের সাড়া দেয়। বলেই নিতাই হন হন করে হেঁটে চলে যেতে শুরু করে। আরে যা যা, দেখিস ভয়ে আবার দৌড় মারিস না যেন। তুমি এটা ভালো করলে না মৃত্যুঞ্জয় দা। ওকে অমন রাগিয়ে দিয়ে পাঠিয়ে দিলে, ও যদি সত্যিই যায় তখন কি হবে? ওর কোনো বিপদ হবে না তো? ধুর পাগল, কিচ্ছু হবে না ওর। আমি তো বেটা হুল মারলু, তুই সত্যি ভেবে নিলি নাকি? এই আবহাওয়াতে একটা ভূতের গল্প না হলে জমতো নাকি? তাই একটা বানিয়ে বানিয়ে গল্প বলছিল। কি বলো হে? গুল মারছিলে? সে কি, তাহলে তুমি কাল স্বীকার করবে যে তুমি গাঁজাখুরি গল্প দাও? আরে পাগল নাকি? ও বলবে আর আমি বিশ্বাস করব যে ও গিয়েছিল? কাল দেখবি কেমন রগরটা হয়।
আকাশ ঘন বিদ্যুতের ঝলক দিয়ে ডেকে চলেছে। এদিকে নদীতে একটা আগন্তুককে দেখা যাচ্ছে। নিতাই হেঁটে চলেছে পোড়া খালের উদ্দেশ্যে। তার মনে একটা জেদ চেপে আছে। সে আজ প্রমাণ করেই ছাড়বে যে এগুলো গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই না। ঝোড়ো বাতাস বইছে চারিদিকে। বৃষ্টি আবার শুরু হবে হবে ভাব। এমন সময় নিতাই দাঁড়িয়ে যায়। এই রে, প্রসাব পেয়ে গেল যে, যাই ওদিকে গিয়ে সেরে নি। নিতাই গুনগুন করে গান করছে প্রস্রাব করতে করতে। এমন সময় হঠাৎ নিতাইয়ের কানে একটা অন্য ধরনের কুৎসিত আওয়াজ ভেসে আসে। হয়তো এই গাছটার উপর দিয়ে আসছে আওয়াজটা। গুড়গুড় গুড়গুড় করছে কেউ গাছের উপরে। কি ভয়ঙ্কর সেই আওয়াজ! কি ভয়ঙ্কর আওয়াজ মাইরি! তক্ষ সাপ নাকি? কিন্তু তক্ষ সাপের তো এমন আওয়াজ নয়। তাহলে হঠাৎ গাছের উপরে অন্ধকারের মাঝে দুটো চোখ ভাঁটার মতো জ্বলে ওঠে। নিতাই সেটা দেখে চিৎকার করে ওঠে। কে 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 ওখানে? তোর মরণ। গাছের উপর থেকে বিভৎসরূপী এক পিশাচ নেমে এসে ঝাঁপিয়ে পড়ে নিতাইয়ের উপর। তারপর নিতাইয়ের ঘাড় মোটকে দেয়। সকালে নিতাইয়ের মৃতদেহ একটা গাছের নিচে দেখতে পাওয়া যায়। নিতাইয়ের ঘাড় একদিকে মটকানো। সেই দৃশ্য দেখছে গ্রামের বেশ কিছু লোক, আর তার সাথে হারান আর মৃত্যুঞ্জয়ও। কি গো মৃত্যুঞ্জয় দা, তুমি যে বললে মিথ্যে গল্প বলছিলে, তাহলে নিতাইয়ের এই হাল কে করলো? আরে আমি কি করে বলবো? আমি কি কাল দেখতে এসেছিলাম নাকি? তোর সাথে তো ছাউনিতেই বসেছিলাম কাল। আর ও তো পোড়া খালের দিকে যায়নি। নিশ্চয়ই কোনো অপদেবতা এ কাজ করেছে। দেখো না, কেমন শরীর একদিকে আর মুন্ডু অন্যদিকে ঘুরে গেছে। তাই তো দেখছি। কি বিভৎসভাবে মেরেছে বেচারা নিতাইকে। কি জানে কোন শয়তানের কাজ এটা। সন্ধে নেমেছে। হারান আর মৃত্যুঞ্জয় দুজনে চায়ের দোকানে বসে সকালের দেখা ঘটনাটা নিয়ে আলোচনা করছে। আজকেও আকাশ মেঘলা করে আছে। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। বুঝলে মৃত্যুঞ্জয় দা, আমার কি মনে হয় জানো, এই কাজ নিশ্চয়ই ওই ঘনা ব্যাটার। ও ব্যাটা নিশ্চয়ই এর সাথে জড়িত। হ্যাঁ, আমারও তাই মনে হয় জানিস। আজ তো সারাদিন ওকে গ্রামে দেখতেই পেলাম না। আচ্ছা, আমাদের সাথেও এমন কিছু হবে না তো? আরে ধুর, তুই বেশি ভাবছিস। অত ভাবিস না তো। যা, বাড়ির দিকে যা, কাল কিছু একটা করা যাবে। আমার বাড়ি তো জঙ্গলের ভিতর। আমি সেই বিকেল থেকে বসে আছি তোমার সাথে। এখন রাত হয়ে গেছে, ওই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা বাড়িতে ফিরবো? যদি আমার সাথেও... আরে অত ভয় যখন, তাহলে সন্ধে নামার পরও এখানে বসেছিলি কেন বাপু? আমি এখানেই বসবো। তুই যা দেখি, বাড়ি ফিরে যা, আমার একটা কাজ আছে।
হারান মৃত্যুঞ্জয়ের উপর কথা বলতে পারে না, ভয় ভয় করে রওনা দিয়ে দেয়। হারান চলে যেতেই মৃত্যুঞ্জয়ও বেরিয়ে যায় চায়ের দোকান থেকে। সেটা দেখে চা দোকানদার ডেকে ওঠে। কে গো মৃত্যুঞ্জয় দা, চা খাবে না? কোথায় চললে? এই পরে খাবো, কোন কাজ আছে একটা, চলিয়ে। মৃত্যুঞ্জয় চলেছে গ্রামের আশ্চর্য পুরো মন্দিরটার দিকে। সে আন্দাজ করতে পেরেছে যে এইসবের শুরু নিশ্চয়ই ওই পুরনো আশ্চর্য মন্দিরটা থেকেই হয়েছে। সে একাই গিয়ে দেখবে ওখানে যে আসল ব্যাপারটা কি। মন্দিরের কাছে পৌঁছাতেই একটা মন্ত্রের আওয়াজ শুনতে পায় মৃত্যুঞ্জয়। কেউ যেন এক মনে মন্ত্র বলে চলেছে। মৃত্যুঞ্জয় উঁকি দিয়ে দৃশ্যটা দেখার চেষ্টা করে। একজন সেই আশ্চর্য দেবী মূর্তিটার সামনে বসে মন্ত্র জপ করে চলেছে, আর তার সামনে একটা ছাগল দাঁড় করানো রয়েছে। দৃশ্যটা দেখে মৃত্যুঞ্জয় ভয়ে কেঁপে ওঠে। সামনে বসে থাকা মানুষটা আর কেউ নয়, ঘনা। মৃত্যুঞ্জয়ের আশেপাশে অশরীরা দৌড়াদৌড়ি করছে, কিন্তু মৃত্যুঞ্জয় সেগুলো টের পাচ্ছে না। সে পাথরের মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে মন্দিরের ভিতরের দৃশ্য দেখে চলেছে। সময় ঘনিয়ে আসতেই ঘনা ছাগলটাকে আবার হাঁড়ি কাঠে চাপিয়ে দেয়। আজ আর একটার পালা, তারপর আর একটা। কাউকে ছাড়বো না, কাউকে না। হারান। ইয়া! এই বীভৎস দৃশ্য দেখে মৃত্যুঞ্জয়ের চোখ দাঁড়িয়ে যায়। মৃত্যুঞ্জয় বুঝতে পারে যে নিশ্চয়ই হারানের কোনো ক্ষতি হতে চলেছে। সে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় হারানকে সাবধান করতে। এদিকে হারান চলেছে নিজের বাড়ির দিকে। ভয়ে হারানের গা ছমছম করছে। পুরো নির্জন পথ দিয়ে হেঁটে চলেছে সে। একটা সময় হারানের কানে অদ্ভুত একটা আওয়াজ ভেসে আসে। হারান দাঁড়িয়ে যায় একটা বুড়ো গাছের নিচে। এই একে, এই অন্ধকারের মধ্যে কে অমন আওয়াজ করে? কে? কেউ আছো নাকি? হঠাৎ একটা প্রবল গর্জন ভেসে আসে। তোর জম। হ্যাঁ, কে বলো তো? রাতের বেলা আমায় ভয় দেখাতে এইছো বুঝি? দেখো বলে দি, আমি কিন্তু ভয় পাচ্ছি না। আমি কুম্ফু জানি, আগেই বলে দিচ্ছি বাপু। তোর সাহসের কেতাই আগুন। মৃত্যুঞ্জয় ছুটে এসে দেখে হারানের মৃতদেহ বুড়ো গাছটার নিচে পড়ে আছে। নিতাইয়ের মতো একইভাবে মেরে দিয়েছে হারানকে। হারানের শেষ রক্ষা আর করতে পারল না মৃত্যুঞ্জয়। এবার নিশ্চয়ই তার পালা। এই গল্পটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে গল্পটির প্রথম অংশটা দেওয়া হলো। ক্ষমা চাইছি সবার থেকে, কারণ এই কমাস নিয়মিত গল্প দিতে পারিনি কিছু অসুবিধার কারণে, তাই দুটি পর্ব করে দিতে হচ্ছিল। এই শেষবার আবার আগের মতো পুরো গল্প নিয়ে আসবো নিয়মিত। এই গল্পটির অন্তিম পর্বটা পরের রবিবার আসবে, সবাই তৈরি থেকো। আর অনেকেই বিরক্ত হও জানি একসাথে পুরো গল্প না দিলে, ক্ষমা করো, কিছু করার ছিল না। এই শেষবার, এই গল্পের পর থেকে নিশ্চিত পুরো গল্প একসাথে দেওয়া হবে। সবাই নেক্সট রবিবার পর্যন্ত অপেক্ষায় থেকো দ্বিতীয় পর্বটির জন্য। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে নেক্সট সানডে।